বৈচিত্র্য ছিল সেটা আমরা এবার এই আলোচনায় আমরা দেখব। শিল্পকলা বলতে গেলে মোটামুটি ভাবে আমাদের আর্ট, আর্কিটেকচার, স্কাল্পচার এগুলো সবসময় মানে স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা এর অঙ্গীভূত হয়ে থাকে। আদি মধ্য যুগে অর্থাৎ সপ্তম থেকে দ্বাদশ শতক পর্যন্ত সময়কালে মৌর্য, কুষাণ বা গুপ্ত সাম্রাজ্যের মধ্যে বড় সাম্রাজ্যের অস্তিত্ব, মানে যেটা আমরা দেখছি আদি মধ্য যুগে এই সময়টা গুপ্ত সাম্রাজ্য বা মৌর্য, কুষাণ বা এদের মতো সাম্রাজ্যের মতো বড় সাম্রাজ্যের অস্তিত্ব আমরা হয়তো সেরকম ভাবে দেখতে পাই না বা যেমন ছিল না, তেমনি আঞ্চলিক শক্তি কিন্তু পাল, সেন, গুর্জর, প্রতিহার, রাষ্ট্রকূট, চালুক্য, চোল, পল্লব ইত্যাদি কিন্তু ইত্যাদি উত্থান ঘটেছিল এবং এগুলি গুরুত্বের দিক থেকে কিন্তু কোনো অংশেই কম ছিল না। কারণ এই সময় এই রাজবংশগুলি বা এই সাম্রাজ্যের কিন্তু স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা নিদর্শন আজও আমরা দেখতে পাই। যখন আমরা সেই স্থানে ভ্রমণ করি বা সেগুলো কিন্তু উল্লেখে যথেষ্টই দাবি রাখে। এছাড়াও আমরা দেখতে পাই সেই সময় আলোচ্য সময়কালে আঞ্চলিক শক্তিগুলির পৃষ্ঠপোষকতায় সাংস্কৃতিক ক্ষেত্রে কিন্তু একটা বিরাট বড় পরিবর্তন এসেছিল। এতদিন আমরা কি দেখছিলাম যে একটাই একটাই স্থাপত্য, একটাই ভাস্কর্য, চিত্রকলা বৈশিষ্ট্য, মানে বৈশিষ্ট্য একটাই প্রতিফলিত হচ্ছে, কিন্তু সেখান থেকে আমরা এখানে কি দেখতে পাচ্ছি একটা আঞ্চলিকতা প্রাধান্য পরিলক্ষিত হচ্ছে। তাহলে আদি মধ্য যুগে ভারতীয় স্থাপত্য বলতে তাহলে আমাদের মোটামুটি ভাবে আমরা এই ধারণাটা পাই। আদি মধ্য যুগের স্থাপত্য শৈলী কিন্তু বিভিন্ন ধারায় বিকশিত হয়েছিল এবং সমগ্র ভারতে সুন্দর সুন্দর মন্দির গড়ে উঠেছিল। গুপ্ত যুগে আমরা দেখতে পেয়েছিলাম সর্বপ্রথম মন্দির স্থাপত্যে প্রবর্তন হয়। কারণ প্রত্যেকটা যুগের যেমন একটা বৈশিষ্ট্য থাকে, তাহলে গুপ্ত যুগে আমরা প্রথম দেখতে পাই সর্বপ্রথম মন্দির স্থাপত্যে প্রবর্তন হয়। গুপ্তোত্তর যুগে মন্দির স্থাপত্য শিল্পের ক্রমশ বিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করি। তাহলে গুপ্তোত্তর যুগে মন্দির স্থাপত্য শিল্পের ক্রম বিবর্তন কিন্তু লক্ষ্য করা যায়। ভারতীয় শিল্পশাস্ত্রে মন্দির শিল্প শৈলী তিনটি শ্রেণী বিভাগ করা হয়েছে। গুপ্ত যুগে যেমন আমরা এক ধরনের স্থাপত্য দেখতে পাচ্ছি, তেমনি পরবর্তীকালে কি দেখছি ভারতীয় শিল্পশাস্ত্রে মন্দির শিল্প শৈলীর তিনটি শ্রেণী বিভাগ করা হয়েছে: নগর, দ্রাবিড় এবং বেশ্রা, বা যেটাকে বলা হয় বেশ্রা। হিমালয় থেকে বিন্ধ্য পর্বতের মধ্যবর্তী যে ভূভাগে নগর শৈলী প্রচলিত ছিল। তাহলে কোথায় একটা নাগর, যেটাকে আমরা ইংলিশে বলি নাগর, দ্রাবিড়া এবং বেসারা। তাহলে হিমালয় থেকে বিন্ধ্য পর্বতের ঠিক এই অংশটুকুতে মধ্যবর্তী ভূভাগে আমরা দেখতে পাই নগর শৈলী প্রচলিত ছিল। এছাড়াও সাধারণভাবে উত্তর এবং পূর্ব ভারতে নগর শৈলীর ব্যাপক প্রয়োগ দেখা যায়। তাহলে আমরা কোথায় দেখতে পাই? সাধারণভাবে উত্তর এবং পূর্ব ভারতে নগর শৈলীর ব্যাপক প্রয়োগ দেখতে পাই, উত্তর এবং পূর্ব ভারতে। এছাড়া হচ্ছে কৃষ্ণা নদী এবং কন্যাকুমারিকা অন্তরীপের মধ্যবর্তী ভূভাগে দ্রাবিড় শৈলী কিন্তু বিকশিত হয়েছিল। তাহলে কৃষ্ণা নদী এবং কন্যাকুমারিকা অন্তরীপের মধ্যবর্তী ভূভাগে কিন্তু দ্রাবিড় শৈলী কিন্তু বিকশিত হয়েছিল। এছাড়া প্রধানত আমরা দক্ষিণ ভারত বা দাক্ষিণাত্যে দ্রাবিড় শৈলীতে প্রায় সমস্ত স্থাপত্যই গড়ে উঠেছিল। দক্ষিণ ভারত এবং দাক্ষিণাত্যে দ্রাবিড় শৈলীতে কিন্তু প্রায় সমস্ত স্থাপত্যই গড়ে উঠেছিল। বিন্ধ্য থেকে কৃষ্ণা নদীর মধ্যবর্তী অঞ্চলে কিন্তু বেসর শৈলী ছিল। বিন্ধ্য থেকে কৃষ্ণা নদীর মধ্যবর্তী অঞ্চলে কিন্তু বেসর শৈলী ছিল। বেসর শৈলীকে অনেক পণ্ডিতরা আবার চালুক্য শৈলী বলে কিন্তু অভিহিত করেছিলেন। তার কারণ হচ্ছে, তাহলে বেসর শৈলীকে আমরা কি দেখতে পাই? অনেক পণ্ডিত আবার চালুক্য শৈলী বলে অভিহিত করেছিল। তার কারণ কর্ণাটকে পরবর্তী চালুক্য বংশের অধীনে মন্দির স্থাপত্যের যে বিশেষ শৈলী, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? তাহলে কর্ণাটকে পরবর্তী চালুক্য বংশ, কেন এটাকে চালুক্য শৈলী বলা হয় বেসর শৈলীটাকে? তার কারণ কর্ণাটকে পরবর্তী চালুক্য বংশের অধীনে মন্দির স্থাপত্যের যে বিশেষ শৈলী একাদশ শতাব্দী নাগাদ গড়ে উঠেছিল তাকে বলা হয় বেসর শৈলী। তাহলে মন্দির স্থাপত্যে চালুক্য নগরীদের তাকেই আমরা বলা হয় বেসর শৈলী। নাগর এবং দ্রাবিড় শৈলীর মিশ্রণে বেসর শৈলী গড়ে উঠেছিল বলে প্রত্নতাত্ত্বিকেরা মনে করেন।
এই দিক থেকে বিচার করে বস্তুতপক্ষে নগর এবং দ্রাবিড় এই দুটি শৈলীর মন্দির স্থাপত্যশীল মন্দির স্থাপত্যশীল আমি দেখতে পাই। তাহলে এই দিক থেকে বিচার করলে বস্তুতপক্ষে নগর এবং দ্রাবিড় এই দুইটি শৈলী মন্দির মানে দুটো শৈলী এই দুটি শিল্পকলা মন্দির স্থাপত্য শিল্পে ভারতবর্ষে প্রচলিত ছিল। তাহলে সেই সময় আমরা দেখতে পাই মোটামুটি ভাবে নগর এবং দ্রাবিড়ের সঙ্গে মিশে এই দুটো শিল্প বা শৈলী রীতি কিন্তু বেশিরভাগ মন্দিরের ক্ষেত্রে কিন্তু এটা তার দেখা যায়। গুপ্ত যুগের স্থাপত্যে নগর এবং দ্রাবিড় শৈলীর সূচনা হয়েছে। গুপ্ত যুগের স্থাপত্যে কি হয়েছিল? নগর এবং দ্রাবিড় শৈলীর সূচনা হয়েছিল। তাহলে গুপ্ত যুগের স্থাপত্যে আমরা কি দেখতে পাচ্ছি? নগর এবং দ্রাবিড় শৈলীর সূচনা হয়েছিল। তাহলে নগর শৈলীর বৈশিষ্ট্য হলো মন্দিরের ভিত পরিকল্পনা ক্রস আকৃতি বিশিষ্ট। আচ্ছা, নগর তাহলে কি আমরা কি দেখতে পাচ্ছি যে নগর শৈলীর বৈশিষ্ট্য হচ্ছে মন্দিরের ভিত পরিকল্পনায় ক্রস আকৃতি মানে যেটা একদম ক্রসে যেটা আমাদের যীশুখ্রিস্ট বলে মানে ক্রস চিহ্ন, সেই ক্রস আকৃতি বিশিষ্ট এবং রেখ ধরনের শিখর। এছাড়াও যেটা দেখা যায় দেওগড়ে উদাহরণস্বরূপ বলা যেতে পারে দেওগড়ের দশাবতার মন্দির এবং ভিতারগাঁও কর্ণাটকের যে ভিতারগাঁওয়ের মন্দিরে নাগা শিল্পের গোড়াপত্তন হয়েছিল বলে ধরা হয়। তাহলে দেওগড়ের দশাবতার মন্দির এবং ভিতারগাঁওয়ের মন্দিরে নাগর শিল্পের গোড়াপত্তন হয়েছিল বলেই ধরা হয়। অষ্টম শতক নাগাদ নাগর শৈলী তার পূর্ণ পরিণত রূপ লাভ করে। তাহলে অষ্টম শতাব্দী নাগাদ নাগর শৈলী তার পূর্ণ পরিণত রূপ কিন্তু লাভ করে। অষ্টম শতক নাগাদ আমরা কি দেখতে পাই? নাগর শৈলী তার পূর্ণ পরিণত রূপ লাভ করেছিল। দ্রাবিড় শৈলীর মন্দির যেটাকে আমরা দেখতে পাচ্ছি দ্রাবিড় শৈলীর যে দ্রাবিড় শিল্পরীতি বৈশিষ্ট্য কি ছিল? এদের মন্দিরের শিখর হতো পিরামিডের মতো বহুতলে বিন্যস্ত এবং উপরিতল নিম্নতলের তুলনায় আকারে ক্ষুদ্রতর হতে হতে শীর্ষ দেশে পৌঁছে। তাহলে দ্রাবিড় শৈলীর বৈশিষ্ট্য নগর শৈলীতে আমরা দেখতে পেয়েছিলাম ক্রস আকৃতি বিশিষ্ট, আর দ্রাবিড় শৈলীর মন্দিরে আমরা কি দেখতে পেয়েছিলাম? মন্দিরের শিখর হচ্ছে পিরামিডের মতো বহুতলে বিন্যস্ত উপরিতল নিম্নতলের তুলনায় আকারে ক্ষুদ্রতর হতে 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 শীর্ষ দেশে পৌঁছেছে। সেখানে স্থাপিত হতো আমলক শিলা ক্ষুদ্র গোলাকৃতির প্রস্তরখণ্ড। যদি এটা আমরা একে দেখাতে তাহলে বোঝা যেত মানে উপরিতলটা নিম্নতলের তুলনায় আস্তে আস্তে ক্ষুদ্র হতে হতে একদম শীর্ষ দেশে পৌঁছে গেছে। তাই উপরটা কেমন দেখতে হতো? ক্ষুদ্র গোলাকৃতির প্রস্তরখণ্ডের মতো। এই জাতীয় মন্দিরের মধ্যে থাকে গর্ভগৃহ প্রদক্ষিণ চত্বর বিমান বা চূড়া। তাহলে এই জাতীয় মন্দিরের মধ্যে থাকে গর্ভগৃহ প্রদক্ষিণ চত্বর। হ্যাঁ, এখানে এই জাতীয় মন্দিরের মধ্যে থাকে গর্ভগৃহ প্রদক্ষিণ চত্বর বিমান বা চূড়া। দক্ষিণ ভারতীয় মন্দিরে স্তম্ভের বিশেষ গুরুত্ব কিন্তু আমরা দেখতে পাই। দক্ষিণ ভারতীয় মন্দিরে বেশিরভাগ মন্দিরে আমরা কিন্তু দেখতে পাই স্তম্ভের একটা বিশেষ গুরুত্ব দেখা যায়। কিন্তু উত্তর ভারতীয় মন্দিরে কিন্তু স্তম্ভ একেবারেই অনুপস্থিত থাকে। তবে দক্ষিণ ভারতে আমরা কি দেখতে পাচ্ছি যে মন্দির স্তম্ভের বেশি প্রাধান্য, কিন্তু উত্তর ভারতে কিন্তু সেই প্রাধান্যটা অতটা দেখা যায় না, স্তম্ভ একেবারেই সেখানে নেই। বেসর শৈলীর মন্দির কিন্তু সাধারণত কর্ণাটকেই দেখা যায়। বেসর শৈলীর মন্দির আমরা দেখতে পাই কর্ণাটকে। যদিও এছাড়াও তাহলে মোটামুটি ভাবে আমরা দেখতে পাচ্ছি যে নগর দ্রাবিড় এবং বেসারা তাহলে এইভাবে কিন্তু মোটামুটি আমরা দেখা যাচ্ছে যে কোথায় কোথায় কি কি বৈশিষ্ট্য ছিল, নগরে কি বৈশিষ্ট্য ছিল, দ্রাবিড়ে কি বৈশিষ্ট্য ছিল এবং বেসারাটা আমরা পরবর্তীকালে সেই বৈশিষ্ট্যটা দেখতে পারবো। বেসার শৈলীর মন্দির কর্ণাটকে আমরা দেখতে পেয়েছিলাম, যদিও পরবর্তী চালুক্যদের আমলে এই শৈলী প্রবর্তিত হয়েছিল। এই শিল্পকলা দাস সমুদ্রে হৈসলদের রাজত্বকালে এই বিশেষ মন্দির শৈলী কিন্তু পূর্ণ বিকাশ আমরা লক্ষ্য করেছি। উত্তর ভারতের যে মন্দিরগুলো সমূহ সেটাতে আমরা কি দেখতে পাই? শিখর বস্তুর নাগর শৈলীর মন্দির, যেটা আমি বললাম যে এই যে নাগর বৈশিষ্ট্য যেটা আমরা দেখতে পেয়েছি, এই যে যে একটা রেখ ধরনের শিখর যেটা উত্তর ভারতের মন্দিরে দেখা যায়, সেটা কিন্তু নাগর শিল্পের বৈশিষ্ট্য। এই ধরনের বৈশিষ্ট্য যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে
সমগ্র উত্তর ভারতে কিন্তু দেখা যায়। তবে বিশেষ শ্রেণীর মন্দিরে দুটি বিখ্যাত কেন্দ্র ছিল হচ্ছে ভুবনেশ্বর এবং খাজুরাহো। তাহলে তবে বিশেষ শ্রেণীর মন্দিরে এই যে নাগারের যে শৈলীর কথা আমরা বলেছি, ঠিক সেই শৈলী ধরনের এই ঠিক স্পেসিফিক্যালি বা যেটা আমরা বিশেষভাবে বলে থাকি, এই ধরনের মন্দিরে দুটি মানে এই শ্রেণীর মন্দিরে, এই নাগা শ্রেণীর মন্দিরে উত্তর ভারতে দেখা তো যেতই, তার সঙ্গে দুটি বিশেষ কেন্দ্র হলো ভুবনেশ্বর এবং খাজুরাহো। ওড়িশার মন্দির স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্য কিন্তু ছিল, আমরা যদি দেখি খুব ইয়ে করে, চতুষ্কোণ দেওয়ালয়। তাহলে ওড়িশার মন্দির বৈশিষ্ট্য আমরা কি দেখতে পেয়েছিলাম? চতুষ্কোণ দেওয়ালয়। মন্দিরের দুটো ভাগ, শিখরযুক্ত গর্ভগৃহ এবং তার সামনে পিরামিড আকৃতির ছাদযুক্ত মণ্ডপ বা জগমোহন। তাহলে মন্দিরের দুটো ভাগ দেখতে পেয়েছিলাম, একটা হচ্ছে শিখরযুক্ত গর্ভগৃহ এবং তার সামনে পিরামিড আকৃতির ছাদযুক্ত মণ্ডপ বা জগমোহন। এই সমস্ত মন্দিরের শিখরগুলি ভাস্কর্যে অলঙ্কৃত করা যায়। এই সমস্ত শিখরের মন্দিরগুলি কিন্তু ভাস্কর্যে অলঙ্কৃত করা হয়েছে। এবং প্রধান শিখরের গায়ে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই সমস্ত মন্দিরের শিখরগুলি ভাস্কর্যে অলঙ্কৃত করা হয়েছে এবং প্রধান শিখরের যে গায়ে ক্ষুদ্রাকৃতির লিখন শৈলী বা ক্ষুদ্রাকৃতির শিখরাবলীর দ্বারা অলঙ্করণের কিন্তু একটা আড়ম্বর আরো বেড়েছে। নাগরশৈলীর মন্দির আমরা দেখতে পাই সপ্তম থেকে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত ওড়িশায় নির্মিত হয়। তাহলে শিখরগুলি তো ভাস্কর্য অলঙ্কৃত করা হয়েছে, সেই সঙ্গে প্রধান শিখরের গায়ে ক্ষুদ্রাকৃতি শিখরগুলির দ্বারা অলঙ্করণের আড়ম্বর আরো বেড়েছে। নাগরশৈলীর মন্দির সপ্তম থেকে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত ওড়িশায় নির্মিত হয়েছিল, যার উদাহরণ ভুবনেশ্বরে পরমেশ্বরে বা পরশুরামেশ্বরের মন্দির। এছাড়া আমরা দেখতে পাই ভুবনেশ্বরের বিখ্যাত লিঙ্গরাজ মন্দির হলো উড়িষ্যা রীতির পরিণত রূপ। মানে এই লিঙ্গরাজ মন্দিরে কিন্তু আমরা যে ওড়িয়া যে রীতি, সেই রীতি কিন্তু আমরা এখানে উল্লেখ দেখতে পাই। তাহলে ভুবনেশ্বরে আমরা কি দেখতে পাচ্ছি, মুক্তেশ্বর মন্দির আমরা দেখতে পাই, এই মুক্তেশ্বর মন্দিরও আছে, কিন্তু ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দির হচ্ছে ওড়িশার একটি একদম পরিণত রূপ। ওড়িশার মন্দিরগুলির মধ্যে আমরা কি দেখতে পেয়েছি, ওড়িশার মন্দিরগুলির মধ্যে লিঙ্গরাজ মন্দিরকে কিন্তু হিন্দু মন্দিরগুলির সর্বোৎকৃষ্ট মন্দির হিসাবে গণ্য করা হয়। তাহলে উড়িষ্যায় কি দেখতে পেয়েছি, উড়িষ্যার মন্দিরগুলির মধ্যে লিঙ্গরাজ মন্দিরকে হিন্দু মন্দিরগুলির সর্বোৎকৃষ্ট হিসাবে গণ্য করা হয়। ভুবনেশ্বরে লিঙ্গরাজ মন্দির কিন্তু তাহলে ভুবনেশ্বরের সর্বশ্রেষ্ঠ হিন্দু বা মন্দিরকে হিন্দু মন্দিরের গুলির মধ্যে সর্বোৎকৃষ্ট হিসাবে গণ্য করা হয়। ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দিরের চারটে প্রধান অংশ ছিল, একটা হচ্ছে ভোগমণ্ডপ, আরেকটা হচ্ছে ভোজনালয়, নাট মণ্ডপ বা নৃত্যগৃহ, জগৎমোহন বা দর্শন গৃহ এবং দেউল বা দেবগৃহ। তাহলে লিঙ্গরাজ মন্দিরে আমরা চারটে অংশ দেখতে পাই, একটা হচ্ছে নাট মন্দির যেটাকে বলা হয় বা একটা হচ্ছে নাট মণ্ডপ বা নৃত্যগৃহ, আর হচ্ছে ভোগমণ্ডপ বা ভোজনালয়, আরেকটা হচ্ছে জগমোহন বা দর্শন গৃহ এবং দেউল বা দেবগৃহ। এছাড়াও লিঙ্গরাজ মন্দিরের আরেকটা কিন্তু আমার বৈশিষ্ট্য হচ্ছে, সেটা হচ্ছে এই দেউলটি খুব উচ্চ ছিল বা সুউচ্চ দেউল। মোটামুটি ভাবে এটা তো গেলে উত্তর ভারতের মন্দিরের যেটা আমরা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। এছাড়াও তাহলে নাগা, দ্রাবিড় এবং বেসারা এই মোটামুটি এই সম্পর্কে কিন্তু আমাদের ধারণাটা মোটামুটি ভাবে আমরা দেখতে পাচ্ছি যে কিরকম ধরনের রীতি বা নাগরের কি বৈশিষ্ট্য ছিল, দ্রাবিড়ের কি বৈশিষ্ট্য ছিল, বেসারা কি বৈশিষ্ট্য ছিল ইত্যাদি। এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে এই যে উত্তর ভারতের মন্দির সমূহ যাচ্ছে, এছাড়া মধ্য ভারতের উত্তর ভারতে আমরা দেখলাম, এবার আমরা দেখবো হচ্ছে মধ্য ভারতে কিরকম মন্দিরের ধারা ছিল। মধ্য ভারতেও কিন্তু নাগর শৈলীর মন্দির স্থাপত্যে একটি স্বতন্ত্র ধারার বিকাশ ঘটেছিল। তাই মধ্য ভারতেও কিন্তু নাগর শৈলীর মন্দিরে একটি স্বতন্ত্র ধারার কিন্তু বিকাশ ঘটেছিল। এ প্রসঙ্গে মধ্যপ্রদেশের বিখ্যাত খাজুরাহো মন্দিরে কিন্তু আমরা উল্লেখ করতে
হাজরাও মন্দিরে কিন্তু উল্লেখ করা যেতে পারে। 900 খ্রিস্টাব্দ থেকে 1150 খ্রিস্টাব্দের মধ্যে চান্দেল রাজাদের রাজধানী খাজুরাহোতে, তাদের সময়টা আমাদের খেয়াল রাখতে হবে, 900 খ্রিস্টাব্দ থেকে 1150 খ্রিস্টাব্দের মধ্যে চান্দেল্য রাজাদের রাজধানী খাজুরাহোতে অন্তত 30টা মন্দির নির্মিত হয়েছিল। তাহলে চান্দেল্য রাজাদের রাজধানী খাজুরাহোতে অন্তত 30টা মন্দির নির্মিত হয়েছিল। এগুলি হলো শৈব, জৈন ও বৈষ্ণব মন্দির। এগুলি হচ্ছে শৈব, জৈন এবং বৈষ্ণব মন্দির। শিল্প প্রতিভার সাথে ধর্মের প্রতি গভীর এক আস্থা এসব মন্দির নির্মাণে যে বিশেষ প্রভাব ফেলেছিল তা হয়তো বলার অপেক্ষা রাখে না। তাহলে শিল্প প্রতিভার সাথে ধর্মের প্রতি গভীর এক আস্থা, এসব এসব মন্দিরগুলোতে কিন্তু আমরা শিল্পের সঙ্গে সঙ্গে ধর্মেরও কিন্তু প্রাধান্য লক্ষ্য করি। তাহলে শিল্প প্রতিভার সাথে ধর্মের প্রতি গভীর এক আস্থা এসব মন্দির নির্মাণে যে বিশেষ প্রভাব ফেলেছিল তা হয়তো বলার অপেক্ষা রাখে না। জৈন মন্দিরগুলির মধ্যে আদিনাথ মন্দির, পার্শ্বনাথ মন্দির, বৈষ্ণব মন্দিরগুলির মধ্যে চতুর্ভুজের মন্দির, শৈব মন্দিরগুলির মধ্যে বিশ্বনাথ এবং কন্দরীয় মহাদেব মন্দির ছিল বিশেষ উল্লেখযোগ্য। কন্দরীয় মহাদেব মন্দিরে মধ্য ভারতীয় মন্দিরের স্থাপত্য শিল্প, তাহলে এখানেও দেখতে পাচ্ছি কন্দরীয় মহাদেব মন্দিরে মধ্য ভারতীয় মন্দির স্থাপত্য শিল্প পরিণতি কিন্তু লাভ করেছে। মন্দিরে গর্ভগৃহ বা দেবগৃহ, অন্তরাল বা উপপ্রকোষ্ঠ, এছাড়াও মণ্ডপ বা প্রেক্ষাগৃহ এবং অর্ধমণ্ডপ বা সম্মুখস্থ দ্বারাস্তব সমন্বিত এই মন্দিরটির ঊর্ধ্বভাগকে মনে হয় যেন এক স্থাপত্য পর্বত। নাগর শৈলীর বৈচিত্র্য কিন্তু বিভিন্ন অঞ্চলে, বিশেষত কাশ্মীরে এবং রাজপুতানায় লক্ষ্য করা যায়। নাগর শৈলীর বৈচিত্র্য বিভিন্ন অঞ্চলে, বিশেষত কাশ্মীরে এবং রাজপুতানায় লক্ষ্য করা যায়। কাশ্মীরের মার্তণ্ড মন্দিরের প্রধান বৈশিষ্ট্য হলো চৈত্য গবাক্ষ। তাহলে কাশ্মীরে এছাড়া কিন্তু আমরা কাশ্মীরেও কিন্তু এই নাগর শৈলীর বৈশিষ্ট্য বা মন্দির নাগর শিল্পরীতি কিন্তু আমরা দেখতে পাই। কাশ্মীরে বিখ্যাত মার্তণ্ড মন্দিরের প্রধান বৈশিষ্ট্য ছিল চৈত্য গবাক্ষ সদৃশ্য অলঙ্করণের সমৃদ্ধ পিরামিড আকৃতির স্তর বিন্যস্ত ছাদ এবং ত্রিভঙ্গিম খিলান দ্বারা অলঙ্কৃত মন্দিরের নিম্নাংশ। রাজপুতানায় আবু পাহাড়ে বিখ্যাত দিলবারায় কিন্তু দুটি মন্দির সাদা মার্বেল, যেটাকে বলা হয় দিলবারা মন্দির, আবু পাহাড়ে দুটি মন্দির সাদা মার্বেল পাথর দিয়ে কিন্তু নির্মিত হয়েছিল। মন্দিরগুলি একটি নির্মিত হয়েছিল 1032 খ্রিস্টাব্দে এবং আরেকটি নির্মিত হয়েছিল 1231 খ্রিস্টাব্দে। এই মন্দিরটা কিন্তু একটা বৈশিষ্ট্য হলো মন্দিরগুলির উপরে কিন্তু কোনো একটাতেও শিখর নেই, গম্বুজাকৃতি ছাদে থাকা এই মন্দিরগুলি। মন্দিরের সামনের দিকে মণ্ডপে কিন্তু সূক্ষ্ম কারুকার্যে ভরা সারি সারি স্তম্ভের বিন্যাস। তাহলে মন্দিরের সামনের মণ্ডপে আমরা কি দেখতে পাচ্ছি? সূক্ষ্ম কারুকার্যে ভরা সারি সারি স্তম্ভের বিন্যাস। পশ্চিম ভারতীয় মন্দিরগুলির মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে মাবেধরা সূর্য মন্দির। তাহলে পশ্চিম ভারতীয় মন্দিরগুলির মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে মাবেধরা সূর্য মন্দির। গুজরাটের সোলাঙ্কি রাজারা সূর্য মন্দির নির্মাণ করেছেন। তাহলে গুজরাটে কারা করেছিলেন? সোলাঙ্কি রাজারা কিন্তু সূর্য মন্দির নির্মাণ করেছিলেন। এই মন্দিরের বিশালতা ও গাম্ভীর্য সকলকে আকৃষ্ট করে। তাহলে এই মন্দিরের বিশালতা এবং গাম্ভীর্য সকলকে আকৃষ্ট করে। হিমাচল প্রদেশের কাংড়ার মাসুর এবং বৈদ্যনাথ মন্দিরে কিন্তু আমরা নাগর শিল্পের রীতির বৈশিষ্ট্য দেখতে পাই। তাহলে হিমাচল প্রদেশের কাংড়ায়, মাসুর ও বৈদ্যনাথ মন্দিরে নাগর শৈলীর বৈশিষ্ট্য কিন্তু দেখা যায়। এরপর আমরা দেখবো হচ্ছে পালসেন আমলের স্থাপত্য, যেটা সময়কাল হচ্ছে 8ম থেকে 13শ শতাব্দী। পাল যুগের স্থাপত্য ও শিল্পকলার কথা এই প্রসঙ্গে উল্লেখযোগ্য। পাল যুগের স্থাপত্যের বিশেষ কোনো নিদর্শন কিন্তু এখন দেখা যায়নি। কালের স্রোতে হয়তো সেগুলি বিলুপ্ত হয়ে গেছে। পাল যুগে যে স্তূপগুলো তৈরি হতো তার অধিকাংশই ছিল হচ্ছে নিবেদক স্তূপ। যারা বৌদ্ধ তীর্থস্থানে পুজো দিতে আসতো তারা এই সকল স্তূপ তৈরি করতো। যারা বৌদ্ধ তীর্থস্থানে পুজো দিতে আসতো তারা কিন্তু এই সকল স্তূপ তৈরি করতো। এই স্তূপগুলি নিম্নমানের এবং অধিকাংশ ইটের বা পাথরের তৈরি। তাহলে এই স্তূপগুলি হচ্ছে নিম্নমানের এবং অধিকাংশই হচ্ছে ইটের বা পাথরের তৈরি। ঢাকায় আশরাফপুরের
সপ্তম শতকে তৈরি কিন্তু ব্রোঞ্জের স্তূপের নিদর্শন দেখা যায়। তাহলে ঢাকায় সপ্তম শতকে তৈরি যেটা আমরা ব্রোঞ্জের স্তূপের কিন্তু নিদর্শন দেখা যায়। এছাড়া হচ্ছে রাজশাহীর পাহাড়পুরের যেটা আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রামে ইত্যাদি জায়গায় কিন্তু আমরা পাহাড়পুর, চট্টগ্রাম, পাহাড়পুর এবং চট্টগ্রামে কিন্তু এই এরকম দুটি আরো চট্টগ্রামের দেওয়ালি এরকম দুটি আরো কিন্তু স্তূপ আছে। বাংলাদেশের যে স্তূপগুলি আমরা কি বলছি, বাংলাদেশের এই যে স্তূপগুলিকে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, এই স্তূপগুলিকে কিন্তু অনেকটাই মানে উঁচু করা হয়েছে। তার মানে কি এক একটা জায়গার এক একটা শিল্পরীতি কিন্তু এক একটা বৈশিষ্ট্য আমরা এখানে দেখতে পাচ্ছি। বাংলাদেশের যেটা বলা হচ্ছে যে বাংলাদেশের স্তূপগুলিকে খুবই উঁচু করা হয়েছিল, যাতে সেগুলি কিন্তু দেখা যায় যে স্তূপগুলি হচ্ছে কিছুটা আকৃতি কিন্তু খুব যে একটা বিশাল বা উল্লেখযোগ্য সেরকম কিন্তু নয়। তাহলে এছাড়া ডাক্তার বিধানরঞ্জন রায়ের মতে তাহলে স্তূপগুলি আমরা কিরকম দেখতে পাচ্ছি, তাহলে ঢাকায় যে আশরাফপুরের সপ্তম শতকে তৈরি ব্রোঞ্জের স্তূপের নিদর্শন দেখা যায়। রাজশাহীর পাহাড়পুরে এবং চট্টগ্রামেও কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি, যেটা হচ্ছে কি বলা হয়, বা চট্টগ্রামে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা স্তূপের কিন্তু উল্লেখ পাওয়া যায়। ডক্টর নিহারঞ্জন রায়ের এছাড়া হচ্ছে উদন্তপুর সোমপুরে বিহারের ভুবন বিখ্যাত স্থাপত্যের কথা তো আমরা জানি। তিব্বতে প্রথম বিহার উদন্তপুর বিহারের স্থাপত্যের আদলে কিন্তু তিব্বতের প্রথম বিহার উদন্তপুর ঠিক ওই আদলে তৈরি স্থাপত্যের আদলে তৈরি হয়েছিল কিন্তু এখানে জানা যায়। দক্ষিণ পূর্ব এশিয়ার বহু বিহার, তাহলে কি বাংলাদেশের স্তূপগুলিকে উঁচু করার প্রবণতা কিন্তু আমরা লক্ষণীয়, মানে স্তূপগুলি কিন্তু তাহলে কি দেখতে পাচ্ছি, স্তূপগুলি কিন্তু আমার শিখরের আকৃতি নিয়েছে। তাহলে বাংলাদেশের স্তূপগুলিকে আমরা কি দেখতে পাচ্ছি, উঁচু করার প্রবণতা আছে, স্তূপগুলির শিখরের মতো চূড়ার মতো একটা আকার নিয়েছে। এছাড়াও দেখা যাচ্ছে যে যেটা আমি বললাম যে তিব্বতে প্রথমে বিহার উদন্তপুর বিহারের স্থাপত্যের আদলে তৈরি হয়েছিল। দক্ষিণ পূর্ব এশিয়ার বহু বিহার সোমপুর বিহারের আদলে তৈরি করা হয়েছে। তাহলে এই প্রভাবগুলো কিন্তু বাইরেও আমরা দেখতে পাচ্ছি। ডক্টর নিহারঞ্জন রায়ের মতে কি প্রাচীন বাংলার স্থাপত্য শিল্পের বিষয় ছিল হচ্ছে পাহাড়পুরের বিহার। স্থাপত্য বিজ্ঞান সম্পর্কে প্রাচীন ভারতীয় পুঁথিগুলিতে আমরা কি দেখতে পাচ্ছি, সর্বোত্ত ভদ্র নামে একজন এক প্রকার মন্দির গঠনশৈলীর কথা বলে। স্থাপত্য বিজ্ঞান সম্পর্কে আমরা কি দেখতে পাচ্ছি, প্রাচীন ভারতীয় পুঁথিগুলিতে সর্বোত্ত ভদ্র নামে এক নতুন ধরনের শৈলী কিন্তু সেখানে গঠনশৈলীর কথা বলা হয়েছে। তাহলে প্রাচীন ভারতে এরূপ শৈলীর মন্দিরের সংখ্যা কিন্তু খুবই কম ছিল। সাধারণভাবে আমরা দেখতে পাই যে নাগর, দ্রাবিড় এবং বেসারা এই তিনটে স্টাইলে ছিল। সর্বোত্ত ভদ্র যে স্টাইল গঠনশৈলীর কথা বলা হচ্ছে সেটা কিন্তু এখানে সেরকম ভাবে কিন্তু সেই অর্থে সেই শৈলীর মন্দির কিন্তু এখানে খুবই কম দেখা যায়। সোমপুরি বা পাহাড়পুর বিহারের মধ্যস্থলে অবস্থিত মন্দিরটিকে পাল যুগের স্থাপত্য, কি সোমপুরি বা পাহাড় মন্দির থেকে কিন্তু পাল যুগের মন্দির স্থাপত্যের প্রতিনিধি বলা যেতে পারে। পাহাড়পুরে ধর্মপালের তৈরি সোমপুরি বিহার থেকে কিন্তু একটা সর্বোচ্চ মন্দির বলা যায়। তাহলে আমরা মোটামুটি ভাবে পাহাড়পুরে যে ধর্মপালের তৈরি সোমপুরি বিহারকে কিন্তু আমরা সাধারণভাবে একটি সর্বোচ্চ ভদ্র মন্দির বলে বলা যেতে পারে। এছাড়া আমরা দেখতে পাই যে বরাকরে অবস্থিত, এছাড়া যেটা দেখা যায় বরাকরে অবস্থিত মন্দিরটি খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দী নগরশৈলীতে নির্মিত। বর্ধমান জেলার সাতদিঘিতে কিন্তু আমরা সেই সঙ্গে নাগর রীতির ইট দিয়ে তৈরি কিন্তু অনেক মন্দিরই আছে। এছাড়া আমরা দেখতে পাই এই রেখর শিখর যুক্ত মন্দিরটি খ্রিস্টীয় দশম শতাব্দীতে কিন্তু নির্মিত হয়েছিল। বাঁকুড়া জেলার বাহুলারাতে অবস্থিত সিদ্ধেশ্বর মন্দির ও সুন্দরবনের জটার দেব মন্দির কিন্তু একই
শ্রেণীর মন্দির। তাহলে আমরা কি বলতে পারি যে বাঁকুড়া জেলার বাবুলাড়াতে অবস্থিত সিদ্ধেশ্বর মন্দির এবং সুন্দরবনের জটাদেউল মন্দির কিন্তু একই শ্রেণীর মন্দির। পুরুলিয়া জেলায় তেলকুপি বা তৈলকম্পিতে এক সমৃদ্ধ নগর ছিল। তাহলে পুরুলিয়া জেলার তেলকুপি বা তৈলকম্পিতে এক সমৃদ্ধ নগরী ছিল এবং অনুমান 25-26টি কিন্তু মন্দির ছিল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এবং অনুমান 25 থেকে 26টা মন্দির ছিল। এখন দামোদর উপত্যকায় কিন্তু সেগুলো যে যখন বাদ দেওয়া হয় সেই মন্দিরগুলি কিন্তু অনেকটাই তলিয়ে গেছে। এই মন্দিরগুলি ছিল প্রধানত শিব মন্দির, বেলে পাথরের তৈরি, রেখো রীতিতে ভুবনেশ্বরে লিঙ্গরাজ মন্দিরগুলি আদলে তৈরি। তাহলে এই মন্দিরগুলি ছিল প্রধানত শিব মন্দির, বেলে পাথরের তৈরি, রেখো রীতিতে ভুবনেশ্বরে লিঙ্গরাজ মন্দিরের আদলে তৈরি। তবে এই মন্দিরে কিন্তু কোনো ভোগ মণ্ডপ ছিল না। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই মন্দিরে কিন্তু কোনো ভোগ মণ্ডপ কিছু ছিল না। চন্দ্রকেতুগড়ে একটি বড় মন্দিরের নিদর্শন পাওয়া গেছে। তাহলে আমরা কি দেখতে পাই, চন্দ্রকেতুগড়ে যেটা অবস্থিত সেখানে কিন্তু একটা বড় মন্দিরের নিদর্শন পাওয়া গেছে। এটি সম্ভবত গুপ্ত যুগে। তাহলে এটি কি ছিল, এটি সম্ভবত গুপ্ত যুগে। কর্ণ সুবর্ণের রক্তমৃত্তিকা মন্দিরও কিন্তু পাল যুগের আগে তৈরি হয়। তাহলে কর্ণ সুবর্ণের রক্তমৃত্তিকা মন্দিরও কিন্তু পাল যুগের আগে তৈরি হয়েছিল। এরপরে আমরা দেখবো হচ্ছে চোল স্থাপত্য নবম থেকে ত্রয়োদশ শতাব্দীতে। তাহলে চোল স্থাপত্য বলে আমরা কি দেখতে পাই, আর চোল রাজারা রাজ্যটায় ব্যস্ত থাকলেও শিল্প সংস্কৃতির প্রচারে মোটামুটি ভাবে এতক্ষণ যেটা আমরা দেখলাম নগর দ্রাবিড় এবং বেসারিতে আমরা পরে দেখছি, পরে আলোচনা করব। নগর দ্রাবিড়ে মোটামুটি ভাবে উত্তর ভারত এবং দক্ষিণ ভারত এই সব জায়গায় কিন্তু মোটামুটি ভাবে নগর রীতির মন্দিরের উল্লেখ পাওয়া যায়। এছাড়া বঙ্গেও কিছু কিন্তু নগর রীতির মন্দিরের উল্লেখ পাওয়া যায়। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে পাল যুগেও কিন্তু নগরী দেখতে পাই। সেই সঙ্গে সর্বত্র ভদ্র নামেও কিন্তু একটি বিশেষ শৈলীর আবিষ্কার হয়েছিল, যেটা কিন্তু বলা যায় সোমপুরি যে বিহার সেটাকে সাধারণত সর্বত্র ভদ্র এই শিল্প শৈলী হিসাবে কিন্তু বলা যেতে পারে। দক্ষিণ চোল রাজারা রাজ্যটায় ব্যস্ত থাকলেও কিন্তু শিল্প সংস্কৃতি তাদের অনুরাগ কম ছিল না। দক্ষিণ ভারতে পল্লবরা স্থাপত্য শিল্পের দ্রাবিড় রীতি প্রবর্তন করেছিলেন। চোলদের অধীনে মন্দির স্থাপত্যের দ্রাবিড় শৈলী কিন্তু একটা পরিণত রূপ লাভ করেছিল। অনেক পণ্ডিতের মধ্যে চোল যুগে মন্দির স্থাপত্যের নির্ভেজাল হিন্দু দেখা যায়। তাহলে অনেক পণ্ডিতের মধ্যে চোল যুগে কিন্তু মন্দির স্থাপত্যে একটা নির্ভেজাল হিন্দু রূপ দেখা যায়। চোল স্থাপত্য শিল্পের বৈশিষ্ট্য ছিল হচ্ছে এর বিরাটত্ব। তাহলে চোল স্থাপত্য শিল্পের বৈশিষ্ট্য ছিল হচ্ছে এর বিরাটত্ব। চোলরা ছোট করে কিন্তু কোনো কিছুই তারা করতো না বা তারা তৈরি বানাতো না। চোল নগরগুলির পরিকল্পনা কিন্তু ছিল হচ্ছে, তাহলে আমরা কি দেখতে পাই, চোল নগরগুলির পরিকল্পনা ছিল কিন্তু বিরাট। যেমন যে নগর পরিকল্পনা বিরাট ছিল, তেমনি কিন্তু তাদের যে স্থাপত্যের যে পরিকল্পনা সেটাও কিন্তু যথেষ্টই বিরাট ছিল। চোল রাজাদের নগরের কেন্দ্রে থাকতো মন্দির, প্রধানত শিব মন্দিরকে আমরা দেখতে পাই। তাহলে নগরের কেন্দ্রে কি থাকতো, প্রধানত মন্দির। তাহলে আমরা কি দেখতে, আচ্ছা চোল যুগের আদি পর নগরের কেন্দ্রে থাকতো মন্দির, প্রধানত শিব মন্দির। সেই মন্দিরকে ঘিরে শহর গড়ে উঠল। সেই মন্দিরকে ঘিরে কিন্তু শহর গড়ে উঠল। চোল রাজাদের মন্দির স্থাপত্যকে দুই পর্বে ভাগ করা যায়। চোল রাজাদের মন্দির স্থাপত্যকে আমরা কি দেখতে পাই, দুটো পর্বে ভাগ করা হয়েছিল। চোল যুগের আদি পর্বের মন্দিরগুলি ছিল ক্ষুদ্রাকৃতি এবং তাতে পল্লবীতে স্পষ্ট বোঝা যায়। চোল যুগের আদি পর্বের মন্দিরগুলি ছিল হচ্ছে ক্ষুদ্র আকারে এবং তাতে পল্লবীতে প্রভাব কিন্তু স্পষ্ট আমরা দেখতে পাই। পল্লব শিল্পের কিন্তু যে পল্লবীতে যে ধারা বহন করা হতো সেই ধারা কিন্তু উল্লেখ এখানে দেখা যায়। বিজয়ালয় এই যুগে চোলেশ্বর মন্দির, প্রথম করঙ্গনাথের মন্দির ইত্যাদি তৈরি করে। এই মন্দিরগুলি স্তম্ভযুক্ত মণ্ডপ ও বিমানের গঠনে পল্লব স্থাপত্যের ছাপ হচ্ছে সুস্পষ্ট। তাহলে এই মন্দিরগুলি আমরা কি দেখতে পাই,
পাচ্ছি স্তম্ভযুক্ত মণ্ডপ এবং বিমানের গঠনে পল্লব স্থাপত্যের ছাপ হচ্ছে সুস্পষ্ট। চুলেশ্বর মন্দিরটি রক্তমল্লাইতে বা পুদুকোট্টাই থেকে 10 মাইল দূরে স্থাপিত হয়েছিল। এছাড়াও আমরা দেখতে পাই প্রথম পরান্তকের সময় তিরুচিরাপল্লী জেলার শ্রীনিবাস নেল্লুর নামক স্থানে করঙ্গ নামের মন্দির কিন্তু প্রতিষ্ঠিত হয়। এই মন্দিরের নির্মাণ শৈলীতে পল্লব স্থাপত্যের সামান্য প্রভাব থাকলেও, তাহলে এই মন্দিরের নির্মাণ শৈলীতে পল্লব স্থাপত্যের সামান্যতম প্রভাব থাকলেও এই মন্দির দ্রাবিড় মন্দির স্থাপত্যের এক নতুন দিগন্ত উন্মোচিত করে। এই মন্দির দ্রাবিড় মন্দির স্থাপত্যের এক নতুন দিগন্ত কিন্তু উন্মোচিত করে। এই মন্দিরের সামান্য অলঙ্করণের মধ্যেও পরবর্তী চোল রাজাদের অতি অলঙ্কৃত মন্দির স্থাপত্যের পূর্বাভাস দেখা গিয়েছিল। এই মন্দিরের সামান্য অলঙ্করণের মধ্যে পরবর্তী চোল রাজাদের অতি অলঙ্কৃত মন্দির স্থাপত্যের পূর্বাভাস দেখা গিয়েছিল। চোল রাজাদের পরবর্তী যুগের মন্দির কিন্তু পল্লব প্রভাব মুক্ত হয়ে দ্রাবিড় স্থাপত্যের উজ্জ্বল নিদর্শনে পরিণত হয়েছিল। তাহলে চোল রাজাদের পরবর্তী যুগের মন্দির পল্লব প্রভাব মুক্ত হয়ে দ্রাবিড় স্থাপত্যের উজ্জ্বল নিদর্শনে পরিণত হয়েছিল। চোল রাজা রাজরাজ চোল এবং তার পুত্র রাজেন্দ্র চোল দ্রাবিড় মন্দির শিল্পে মহত্তম কীর্তি স্থাপন করে। চোল রাজরাজ চোল এবং তার পুত্র রাজেন্দ্র চোল দ্রাবিড় মন্দির শিল্পে মহত্তম কীর্তি স্থাপন করে। রাজরাজের তৈরি তাঞ্জোরের রাজরাজেশ্বর, যেটা আমরা দেখতে পাই যে রাজরাজের তৈরি চোল রাজা রাজরাজ চোল এবং তার পুত্র রাজেন্দ্র চোল দ্রাবিড় মন্দির শিল্পে মহত্তম কীর্তি স্থাপন করেছে। রাজরাজের তৈরি তাঞ্জোরের রাজরাজেশ্বর মন্দির এবং তার পুত্র রাজেন্দ্র চোলের তৈরি গঙ্গাইকুণ্ডা চৌলপুরমের মন্দির হলো অতি বিখ্যাত। তাঞ্জোরে প্রতিষ্ঠিত শিব মন্দিরটি কিন্তু রাজরাজেশ্বর বা বৃহদেশ্বরের। তাহলে কি তাঞ্জোরে প্রতিষ্ঠিত শিব মন্দিরটি কি ছিল? রাজরাজেশ্বর বা বৃহদেশ্বরী মন্দির নামে পরিচিত ছিল। চোল রাজাদের সম্পদের প্রমাণ হিসাবে আমরা কি দেখতে পাই? মন্দিরগুলি বিরাট আয়তন, এছাড়াও বিশাল আকৃতি, গোপুরম। আমরা লিখি চোল রাজাদের সম্পদের পরিমাণ হিসাবে মন্দিরগুলি বিরাট আয়তন, বিশাল আকৃতি, গোপুরম কিন্তু আমাদের খুব বিস্মিত করে। তাঞ্জোরের রাজরাজেশ্বর মন্দিরকে প্রাচীন ভারতের বৃহত্তম, উচ্চতম এবং সর্বাপেক্ষা উচ্চাকাঙ্ক্ষা সম্পন্ন ধর্মীয় মন্দির বলে অভিহিত করা হয়। তাহলে তাঞ্জোরের রাজরাজেশ্বর মন্দিরকে আমরা কি দেখতে পেয়েছিলাম? রাজরাজেশ্বর মন্দিরকে প্রাচীন ভারতের বৃহত্তম, উচ্চতম এবং সর্বাপেক্ষা উচ্চাকাঙ্ক্ষা সম্পন্ন ধর্মীয় মন্দির হিসাবে কিন্তু বলে অভিহিত করা হয়। 1025 খ্রিস্টাব্দে কিন্তু এই মন্দিরটি নির্মিত হয়েছিল। 1025 খ্রিস্টাব্দে নির্মিত, দুঃখিত, 1025 খ্রিস্টাব্দে নির্মিত গঙ্গাইকুণ্ডা চৌলপুরম যে মন্দিরটিও কিন্তু বিরাট এবং রাজরাজেশ্বর মন্দিরের মতোই কিন্তু আড়ম্বরপূর্ণ ছিল। প্রতি মন্দিরের গোপুরম বা সিংহ দরজাগুলি হলো আকাশ ছোঁয়া। প্রতিটা মন্দিরের গোপুরম বা সিংহ দরজাগুলি ছিল হচ্ছে আকাশ ছোঁয়া এবং সমগ্র গঠনে অলঙ্কার বহুল ভাস্কর্য আমরা দেখতে পাই। রাজরাজেশ্বর মন্দির, এই মন্দিরের বিমান প্রায় অনেকটাই, মন্দিরের চূড়া যেটা বলা হয় বিমান প্রায় 12 তলা, 200 ফুট উঁচু এবং প্রায় আকাশ ছোঁয়া। মন্দিরের বিভিন্ন অংশের মধ্যে সংগতি এবং ছন্দ রেখে কিন্তু বিমানটা তৈরি করা, বা উপরে যে বিমানটা রয়েছে সেই বিমানটা কিন্তু তৈরি করা হয়েছিল। মন্দিরটির বিমানের এছাড়া আমরা দেখতে পাই রাজেন্দ্র মন্দির, একটা এখানে যেটা দেখতে পাই মহাকাব্য এবং গীতি কবিতার যে পার্থক্য, রাজরাজেশ্বরের মন্দিরের বিমান এবং রাজেন্দ্র মন্দিরের বিমানে কিন্তু সেই পার্থক্য। তাহলে দুজনে যে মন্দির স্থাপন করেছিলেন, এই দুজনের মন্দিরের স্থাপত্যের কারণে বিমানের মধ্যে কিন্তু বা চূড়ার মধ্যে কিন্তু একটা পার্থক্য লক্ষ্য করা গিয়েছিল। রাজরাজেশ্বরের মন্দিরের বিশালতা, বিরাটত্ব হচ্ছে মহাকাব্যের মন্দির। রাজরাজেশ্বরের মন্দিরের বিশালতা, বিরাটত্ব হচ্ছে মহাকাব্যের মতনই। আর রাজেন্দ্র মন্দিরের বিমানের রাজেন্দ্র মন্দিরের বিমানের কি দ্বারা, সেটা হচ্ছে বাঁকা কমনীয় ধ্রুতলা রেখাগুলি হচ্ছে গীতি কবিতা ছন্দ। একটি হলো শক্তি, অপরটি
হলো সৌন্দর্যের প্রতীক। তাহলে একটি হলো শক্তি এবং অপরটি হলো সৌন্দর্যের প্রতীক। তাহলে দুটো বিমানের মধ্যে কিন্তু তাহলে পার্থক্য একটা ছিল, একটি হলো শক্তি, অপরটি হচ্ছে সৌন্দর্যের প্রতীক। তবে রাজেন্দ্র মন্দিরে কিন্তু অলঙ্করণে বাহুল্য লক্ষণীয়, তবে রাজেন্দ্র মন্দিরে অলঙ্করণে কিন্তু বাহুল্য লক্ষণীয়। চোল মন্দির দুটি আয়তন ও সূক্ষ্ম অলঙ্করণের দিকে লক্ষ্য রেখে বলা হয়েছে চোল শিল্পীরা পরিকল্পনা রচনা করতেন দৈত্যদের মতো, কিন্তু তাদের নির্মাণ কার্য শেষ করতেন মণিকারের মতো। যেটা বলা হয় যে চোল মন্দির দুটি আয়তন এবং তার সূক্ষ্ম অলঙ্করণের দিকে লক্ষ্য রেখে বলা হয়েছে তারা কিন্তু যে যখন তারা নকশা তৈরি করতো সেটা খুব বিরাট হতো, কিন্তু যখন তারা কাজ শেষ করতো তখন মণিকারের মতো। রাজেন্দ্র পরে চোল স্থাপত্য তার গৌরব এবং মহত্ব হারিয়েছিল। চোল স্থাপত্য শিল্পের শেষ পর্যায়কে চোল পাণ্ড্য স্তর বলে কিন্তু নিদর্শন করা হয়েছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে চোল স্থাপত্য শিল্পের শেষ পর্যায়কে চোল পাণ্ড্য স্তর বলে নিদর্শন করা যায়, কারণ এই সময় চোলদের উপরে পাণ্ড্যদের প্রভাব এবং তাহলে চোল সমাজের শেষের দিকে যে স্থাপত্য আমরা দেখতে পাই শেষ পর্যায়কে চোল পাণ্ড্য স্তর বলে নির্দেশ করা হয়েছে। এই সময় চোলদের উপরে কিন্তু পাণ্ড্যদের প্রভাব এবং প্রতিপত্তি ক্রমশ প্রতিষ্ঠিত হচ্ছিল। এই স্তরে তাঞ্জোর জেলায় দুটি মন্দির তৈরি করা হয়েছিল। তাহলে এই সময় আমরা কি দেখতে পাচ্ছি যে তাঞ্জোর জেলায় দুটি মন্দির তৈরি করা হয়েছিল, একটা হচ্ছে দারাসুরাম আর একটা হচ্ছে ঐরাবতেশ্বর মন্দির এবং ত্রিভুবনে তাহলে দারাসুরামে হচ্ছে ঐরাবতেশ্বর মন্দির যেটি এখনো বিদ্যমান এবং আরেকটি হচ্ছে ত্রিভুবনেশ্বর মন্দির। প্রথমটি নির্মিত হয়েছিল দ্বিতীয় রাজরাজের সময়, তাহলে প্রথমটি নির্মিত হয়েছিল দ্বিতীয় রাজরাজের সময় এবং দ্বিতীয়টি নির্মাণ করেছিলেন তৃতীয় কুলোতুঙ্গ। তাহলে প্রথমটা হচ্ছে দ্বিতীয় রাজরাজের সময় ঐরাবতেশ্বর মন্দির এবং পরবর্তী ত্রিভুবনেশ্বরের মন্দিরটা দ্বিতীয়টি নির্মাণ করেন তৃতীয় কুলোতুঙ্গ। এই পর্যায়ে অলঙ্কারের বাহুল্য মূল মন্দিরের চেয়ে গোপুরমে অধিক গুরুত্ব দান করে। তাহলে এই পর্যায়ে আমরা কি দেখতে পাচ্ছি মন্দিরের অলঙ্করণ প্লাস এবং সেই সঙ্গে মূল মন্দিরের চেয়ে কিন্তু গোপুরমে অধিক গুরুত্ব দান করা হয়েছিল। বিজয়নগরে এই পর্যায়ের মন্দিরের স্থাপত্যগুলি কিন্তু বৈশিষ্ট্য আমরা পরিলক্ষিত হয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে এই মোটামুটি ভাবে হচ্ছে এবার আমরা দেখবো হচ্ছে রাষ্ট্রকূট স্থাপত্য অষ্টম থেকে দশম শতাব্দী অবধি। তাহলে এটা গেল মোটামুটি চোল সাম্রাজ্যের যেটা আমরা দেখতে পেলাম। এরপরে যেটা দেখবো হচ্ছে রাষ্ট্রকূট এবং স্থাপত্যে তাদের কি কি বৈশিষ্ট্য ছিল। এর আগে আমরা রাষ্ট্রকূটদের মোটামুটি ভাবে তাদের ইতিহাস আমরা পড়েছি। তাহলে রাষ্ট্রকূট স্থাপত্য এটাকে আমরা কি বলতে পারি, তাদের একটা নির্দিষ্ট কোনো কিন্তু বৈশিষ্ট্য ছিল। সেই বৈশিষ্ট্যটা কি, সেটা হচ্ছে যে রাষ্ট্রকূট যুগে কিন্তু আমরা দেখেছি শিল্পকলার কিন্তু বিশেষ খুব একটা অগ্রগতি হয়নি। শিল্পকলা কিন্তু মোটামুটি ভাবে রাষ্ট্রকূট আমলে যেটা আমরা দেখতে পাচ্ছি একমাত্র শিল্প নিদর্শন দৃষ্টিনন্দন ইলোরা গুহা মন্দির, বিখ্যাত ইলোরা গুহা মন্দির। রাষ্ট্রকূটরাজ প্রথম কৃষ্ণের রাজত্বকালে ইলোরার বিখ্যাত কৈলাস মন্দির কিন্তু নির্মিত হয়েছিল। শিল্প রসিকদের মধ্যে ইলোরার কৈলাস মন্দিরটি পৃথিবীর অন্যতম আশ্চর্য মন্দির ছিল, কিন্তু এই মন্দিরটি ছাড়া কিন্তু রাষ্ট্রকূট যুগে সেরকম ভাবে উল্লেখযোগ্য কোনো স্থাপত্য নিদর্শন এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি। ঐতিহাসিক আলতেকার মন্তব্য করেছেন এটি ছাড়া এমন কোনো ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়নি যা থেকে মনে করা যেতে পারে যে সমগুরুত্বপূর্ণ কোনো শিল্প সৃষ্টি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। কল্যাণী চালুক্য বা আমরা জানি কল্যাণী চালুক্য বা পরবর্তী চালুক্য বংশ এবং হৈসল বংশের শাসনকালে কিন্তু মন্দির নির্মিত হয়েছিল। পরবর্তী চালুক্য বংশকে অপসারিত করে হৈসলরা দ্বার সমুদ্রকে কেন্দ্র করে মহীশূর মালভূমিতে দ্বাদশ এবং ত্রয়োদশ শতকে রাজত্ব করতেন। এই বংশের বিখ্যাত রাজারা হলেন প্রথম বল্লাল, দ্বিতীয় বীরবল্লাল, সোমেশ্বর,
স্থাপত্য শৈলীর বিকাশ ঘটিয়েছিল। হোয়সালদের রাজত্বকালে মন্দিরগুলির বৈশিষ্ট্য ছিল হচ্ছে চতুষ্কোণাকৃতি নয়, বহুকোণাকৃতি বা তারকার আকৃতি। মন্দিরের শিখর কিন্তু পিরামিড আকৃতি বিশিষ্ট, তবে খর্বাকৃতি। তাহলে মন্দিরের শিখর হচ্ছে পিরামিড আকৃতি বিশিষ্ট এবং তবে বেটে মানে সেটা হচ্ছে খর্বাকৃতি। এই মন্দিরগুলিতে কিন্তু ভিন্ন ধরনের দ্রাবিড়শৈলী লক্ষ্য করা যায়। তাহলে এই মন্দিরগুলিতে কিন্তু ভিন্ন ধরনের দ্রাবিড়শৈলী লক্ষ্য করা যায়। হৈসল রীতির শ্রেষ্ঠ দৃষ্টান্ত হলো দ্বারসমুদ্র বা হালেবিদ্যে বিখ্যাত হৈসলেশ্বর মন্দির। এবার আমরা দেখবো হচ্ছে ভাস্কর্য। মোটামুটি ভাবে স্থাপত্য আমরা দেখলাম সবকিছু, সব রাজবংশের চোল, পল্লবা, তারপরে চোল, চালুক্য, রাষ্ট্রকূট এবং পাল আমলের। খ্রিস্ট সপ্তম শতাব্দীর শেষ ভাগ এবং অষ্টম শতাব্দীর শুরু থেকে ভাস্কর্য শিল্পে কিন্তু আঞ্চলিকতা বৈশিষ্ট্য ক্রমশ তীব্র হতে থাকে। যদিও সর্বভারতীয় ক্লাসিক্যাল শিল্পের আদর্শ বা দশম শতাব্দী পর্যন্ত কিন্তু লুপ্ত হয়ে যায়নি। ভাস্কর্যের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি অষ্টম এবং নবম শতাব্দে আঞ্চলিক স্বাতন্ত্র্যের প্রতিষ্ঠা ঘটেছিল। ধ্রুপদী ধারার পাশাপাশি প্রবহমান ছিল। তাহলে একদিকে হচ্ছে আঞ্চলিক স্বাতন্ত্র্য, আরেকদিকে হচ্ছে ক্লাসিক্যাল বা ধ্রুপদী ধারা, সেটা কিন্তু পাশাপাশি প্রবহমান ছিল। আঞ্চলিকতা বৈশিষ্ট্যের সূত্র বা শিল্প ক্ষেত্রে মধ্যযুগের সূচনা করেছিল এবং ক্লাসিক্যাল শিল্পের ট্র্যাডিশন অনুযায়ী ভাস্কর্যের উত্তীর্ণ মূর্তিগুলির আকৃতিতে ত্রিমাত্রিকতার গুণ কিন্তু আলোকিত হয়েছিল। আদি মধ্যযুগে ভাস্কর্যের প্রধান বিষয়বস্তু ছিল হচ্ছে নারী এবং পুরুষ মূর্তি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আদি মধ্যযুগে ভাস্কর্যের প্রধান বিষয় হচ্ছে নারী এবং পুরুষ মূর্তি। অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এই সমস্ত মূর্তি দেবদেবী এবং তাদের সহচর এবং সহচরীদের ভক্তের উপাসনার জন্য বিষ্ণু, সূর্য, মা, মহেশ্বর, বুদ্ধ প্রভৃতি মূর্তি কিন্তু প্রয়োজন ছিল। কিন্তু ভারতীয় শিল্পশাস্ত্রে তথা মূর্তি তত্ত্বে কিন্তু প্রদত্ত বিধিবিধান অনুযায়ী মূর্তি তৈরি করতে হলে বলে শিল্পীদের সৃষ্টি ছিল। এই মূর্তিগুলো যখন শিল্পীরা তৈরি করতো তাদের অনেক নিয়ম কানুন মেনে তৈরি করতে হতো, ফলে কি শিল্পীর সৃষ্টিশীলতার কিন্তু অবকাশ খুবই সেখানে কম ছিল। তাই বিষ্ণু, সূর্য, উমা, মহেশ্বর, বুদ্ধ প্রভৃতি যে দেবদেবীর যে মূর্তিগুলো আমরা দেখতে পাই, কোনো শিল্প উৎকর্ষের কিন্তু পরিচয় সেরকম ভাবে পাওয়া যায় না। আদিম মধ্যযুগে ভাস্কর্যের শিল্প প্রধান প্রেরণা হলো মন্দিরের গায়ে অলঙ্করণ রূপে ধর্ম নিরপেক্ষ ভাস্কর্যে কিন্তু আমরা যেটা বলতে পারি যে আদি মধ্যযুগে ধর্ম বা আদি মধ্যযুগে যেটা আমরা বলতে পারি, আদি মধ্যযুগে ধর্ম ভাস্কর্য শিল্পের বা প্রধান প্রেরণা হলেও মানে ধর্মকে যদি আমরা ভাস্কর্য শিল্পের প্রধান প্রেরণা হিসাবে ধরেও নিই, তাহলে মন্দিরে অলঙ্করণ কি দেওয়া হবে, ধর্ম নিরপেক্ষ ভাস্কর্য নিদর্শন পাওয়া যেত। যেমন পৌরাণিক কাহিনীর পাশাপাশি ঐতিহাসিক দৃশ্য, সঙ্গীত নৃত্যের দৃশ্য, বিভিন্ন রকমের ভঙ্গিমায় মূর্তি, নারী কেশবিন্যাসের ইত্যাদি দৃশ্য কিন্তু আমরা দেখতে পাই। মধ্যযুগে এছাড়াও দেখতে পাই ফুল, বাদ্যযন্ত্র, দৈনন্দিন জীবনের দৃশ্য, গৃহস্থালী জীবনের দৃশ্য, সবই মানে সাধারণ দৃশ্যগুলো কিন্তু এখানে দেখা যায়। ধর্মের পাশাপাশি মানে যেহেতু ধর্মনিরপেক্ষ আদর্শ এখানে লক্ষ্য করা হয়েছে। মধ্যযুগে ভাস্কর্য শিল্প দুটি ধারায় বহমান ছিল। একটা হচ্ছে স্থাপত্যের অঙ্গ হিসাবে আমরা এবং স্থাপত্য নিরপেক্ষ ভাবে। পাল যুগে বাংলায় যে স্বাতন্ত্র্য আমরা দেখতে পেয়েছিলাম, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে, পাল যুগে বাংলার যে স্বাতন্ত্র্য তার রাষ্ট্রীয় অভ্যুত্থান, ভাষা, সাহিত্যের বৈশিষ্ট্যতা, তাহলে ভাস্কর্যের ক্ষেত্রে কিন্তু আমরা সেই জিনিসই দেখতে, এই ভাস্কর্যের ক্ষেত্রে কিন্তু আমরা সেই জিনিসই দেখা যাচ্ছে। গুপ্ত যুগের ভাস্কর্যের রীতি একঘেয়েমি মুক্ত, পাল যুগে কিন্তু আমরা বাংলায় ভাস্কর্যের কিন্তু একটা আলাদা রূপই দেখতে পাই। সেই রূপটা কি ছিল, সেটা হচ্ছে যে পাল যুগে বাংলার ভাস্কর্য শিল্প একটা তাকে নিজস্ব বৈশিষ্ট্য দেখা যায়। ভাস্কর্যের ক্ষেত্রে পাল যুগে দুজন শ্রেষ্ঠ ভাস্কর্যের ভাস্কর ছিলেন, তারা হচ্ছে দিকপাল এবং ধীমান। ব্রোঞ্জ, পাথর খোদাই ও চিত্র আঁকার কাজে এদের খুবই কিন্তু
খ্যাতি ছিল। তার মানে কি দেখতে পাচ্ছি, তাহলে ব্রোঞ্জ, পাথর খোদাই এবং চিত্র আঁকার কাজে কিন্তু এদের খুবই খ্যাতি ছিল। এছাড়াও দেখা যায় পাল যুগের অনেক, এখানে উদাহরণ হিসাবে আমরা অনেক কিছুই বলতে পারি। প্রধান যেটা আমরা দেখতে পাই, পাহাড়পুরের যে মন্দিরটা ছিল সেই মন্দিরের প্রধান ভিত্তিটা কয়েকটি পাথরের ফলকে ভাস্কর্য সজ্জা কিন্তু বিস্ময়কর। এই ভাস্কর্যের অনেক ক্ষেত্রে মৌলিক কাজ দেখা যায়। তাছাড়া মন্দিরটি বৌদ্ধ মন্দির হলেও পুরাণ এবং অন্যান্য ব্রাহ্মণ উপাখ্যান ফলকের কাজে কিন্তু বিষয়বস্তু হিসেবে গ্রহণ করা হয়েছে। সেন যুগের শিল্পকলায় কিন্তু জাগতিক ঐশ্বর্যের প্রকাশ দেখা যায় এবং তারই সঙ্গে যুক্ত হয়েছে আনন্দ সম্ভব। তাহলে সেন যুগের শিল্পকলায় আমরা কি দেখতে পাই, জাগতিক ঐশ্বর্যের প্রকাশ দেখা যায় এবং তারই সঙ্গে যুক্ত হয়েছে আনন্দ সম্ভব। সেন যুগে শিল্প নিদর্শন খুব বেশি কিন্তু পাওয়া যায়নি। তবে লক্ষণ সেনের রাজত্বকালে ঢাকায় যে প্রাপ্ত চণ্ডী মূর্তিটি এই যুগের শিল্প নিদর্শনের কিন্তু প্রতীক। সেন যুগে অনেক বিখ্যাত শিল্পী ছিলেন, এদের মধ্যে বরেন্দ্র ভূমির শূলপাণি কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য। পাল যুগের শিল্পকলা আড়ম্বরহীন জীবনের ছবি ফুটে উঠেছিল, কিন্তু সেন যুগের শিল্পকলা কিন্তু উপভোগ এবং বিলাসী কিন্তু প্রাধান্য পেয়েছিল। চোল শাসনকালে কিন্তু ভাস্কর্য শিল্পেরও যথেষ্ট উন্নতি হয়েছিল। এই পর্বে শ্রেষ্ঠ ভাস্কর্য নিদর্শন মন্দিরের গায়ে, গোপুরমগুলিতে, বিস্তৃত হলঘরগুলিতে এবং মন্দির সংক্রান্ত অন্যান্য অট্টালিকায় পাওয়া গিয়েছিল। চোল ভাস্কর্য কিন্তু খুব উঁচু মানের ছিল। তার মানে আমরা কি বলতে পারি, যে চোল ভাস্কর্যটা মোটামুটি ভাবে কিন্তু খুবই এখানে উঁচু, মানে চোল যে ভাস্কর্য সেটা তার এখানে খুব উঁচু মানের কিন্তু আমাদের এখানে পরিলক্ষিত হয়েছিল। চোল ভাস্কর্য শিল্প খুব উঁচু মানের ছিল এবং চোল ভাস্কর্য শিল্প নিদর্শনগুলি 3 শ্রেণীর ছিল: মানুষের প্রতিকৃতি, দেবমূর্তি এবং অলঙ্করণ ভাস্কর্য। এছাড়া হচ্ছে তাঞ্জোরের রাজরাজেশ্বর মন্দির, গঙ্গাইকোন্ড চৌরপুরা মন্দিরে অভ্যন্তর বহির্ভাগ বহু সংখ্যক দেবদেবীর মূর্তি দ্বারা কিন্তু শোভিত ছিল। পাথর কেটে দেবদেবী মূর্তি নির্মাণে অপরূপ দেহভঙ্গিমা চোল শিল্পীরা কিন্তু বিকশিত করে। চোল যুগে ব্রোঞ্জের তৈরি নটরাজ মূর্তির অতিশয় কিন্তু বিখ্যাত ছিল, এটা আমরা এখনো দেখতে পাই। চোল ভাস্কর্যে কিন্তু বলিষ্ঠতার সঙ্গে কমনীয়তার একটা মিশ্রণ দেখা দিয়েছিল, দেখার মতো। পরিচ্ছদ এবং অলঙ্কার দেহের ভার না বাড়িয়ে কমনীয়তা বাড়িয়েছিল। চোল ধাতুর মূর্তিগুলিতে যে অপরূপ শিল্পগুণ দেখা দিয়েছিল তার কিন্তু কোনো তুলনা নেই। তাহলে কি চোল ধাতুর মূর্তিগুলিতে যে অপরূপ শিল্পগুণ দেখা দিয়েছিল তার কিন্তু কোনো রকমের তুলনা নেই। ব্যাসান বলেছিলেন, যে ঐতিহাসিক ব্যাসান বলেছেন যে পৃথিবীর কোথাও এত সুন্দর ধাতু মূর্তি কিন্তু দেখা যায়নি। এগুলি আয়তনে বড় কিন্তু সৌন্দর্যে অপূর্ব। সম্ভবত এই মূর্তিগুলি শোভাযাত্রা ও ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহার করা হতো। মূর্তিগুলির গঠনে আবেগ ইত্যাদি, মূর্তিগুলির গঠনে আমরা কি দেখতে পাই, যে আবেগের সঙ্গে সঙ্গে ও আধ্যাত্ম ভাবও পরিস্ফুট হয়েছে। মূর্তিগুলি তামা, পিতল, অষ্টধাতুতে তৈরি হয়েছিল। বিষ্ণু, লক্ষ্মী, শিব, পার্বতী, বুদ্ধ মূর্তি গার্গ দিয়ে কিন্তু তৈরি। মূর্তিগুলি কি তামা, পিতল, অষ্টধাতুতে তৈরি হয়েছিল। বিষ্ণু, লক্ষ্মী, শিব, পার্বতী, বুদ্ধ মূর্তি ধাতুগুলো দিয়ে তৈরি করা হয়। এই যে মূর্তিগুলি সেগুলি কিন্তু সাধারণত ধাতুগুলো দিয়ে তৈরি করা হতো। চোল নটরাজ মূর্তি আমরা দেখতে পাই ভারতের লোকে অতি পরিচিত। তাহলে চোল যে নটরাজ মূর্তিটা ছিল সেটা কিন্তু ভারতের মানে কি চোল যে নটরাজের যে এর আগে আমরা দেখেছিলাম আরেকটা হচ্ছে নটরাজ মূর্তি দেখেছিলাম, সেই সঙ্গে আমরা দেখেছিলাম যে চোল নটরাজ মূর্তি ভারতের লোকে কিন্তু অতি পরিচিত। পাল যুগের চিত্রকলা আমরা কি দেখতে পাই, পাল আমলের আগের কোনো চিত্রকলা নিদর্শন কিন্তু আমরা বাংলাদেশে পাই না। তাহলে কি দেখতে পাই, তাহলে কি পাল যুগের যে তাহলে কি দেখতে পাই, যে পাল যুগে যে পাথর কেটে আমরা দেখতে পাই মূর্তিগুলি গঠনে আবেগ বা আধ্যাত্ম ভাব ইত্যাদি পরিস্ফুট হয়েছে। আচ্ছা, পাল যুগে চিত্রকলা দেখতে পাই, পাল আমলের আগের কোনো চিত্রকলার নিদর্শন কিন্তু বাংলাদেশে
সেই অর্থে পাওয়া যায় না। চীনা পর্যটক ফাইয়েন যখন তাম্রলিপ্ততে ছিলেন তখন তিনি চিত্রকলার কিছু নিদর্শন দেখেছিলেন। বর্তমানে চিত্রকলার যে নিদর্শনগুলি আছে সেগুলি প্রায় সমস্তই একাদশ এবং দ্বাদশ শতাব্দী। তাহলে পাল যুগে চিত্রকলার নিদর্শন আমরা কোথায় দেখতে পাই? রয়্যাল এসথেটিক সোসাইটি অফ বেঙ্গল বা কেন্দ্রীয় সংগ্রহশালায় কিন্তু দেখতে পাওয়া যায়। বজ্রযান এবং তন্ত্রযানের ধর্মমাত্রকে বিষয়বস্তু করে অধিকাংশ চিত্রই কিন্তু আঁকা হয়েছিল। তাহলে কি বজ্রযান এবং তন্ত্রযানের ধর্মমতকে বিষয়বস্তু করে কিন্তু অধিকাংশ চিত্রই আঁকা হয়েছিল। বৌদ্ধ পাণ্ডুলিপিগুলিতে তাহলে বজ্রযান এবং তন্ত্রযানের ধর্মমতকে বিষয়বস্তু করে কিন্তু অধিকাংশ চিত্র কিন্তু আঁকা হয়েছিল। বৌদ্ধ পাণ্ডুলিপিগুলিতে অলঙ্করণের জন্য সম্ভবত এই চিত্রগুলি আঁকা হয়। এই সমস্ত পাণ্ডুলিপির মধ্যে অষ্টসহস্রিকা, প্রজ্ঞা পারমিতা, বৌদ্ধ পাণ্ডুলিপিগুলিতে অলঙ্করণের জন্য সম্ভবত এই চিত্রগুলি আঁকা হয়। এই সমস্ত পাণ্ডুলিপির মধ্যে অষ্টসহস্রিকা, প্রজ্ঞা পারমিতা বিশেষ উল্লেখযোগ্য ছিল। প্রজ্ঞা পারমিতা পাণ্ডুলিপি চিত্র ছাড়াও অন্যান্য পাণ্ডুলিপি চিত্র কিন্তু পাওয়া গিয়েছে। পাল চিত্রগুলির বৈশিষ্ট্য হলো এগুলি প্রাচীন চিত্রের মতো, তবে সঠিক মিনিয়েচার পেইন্টিং কিন্তু এগুলোকে বলা যায় না। চিত্র ভাস্কর্য রীতিতে অনুসরণ করা হয়। প্রতিমা, পাশে লতা পাতা, ফুল ফল অলঙ্করণ, সহচরী ধারা কিন্তু এগুলোকে ভরাট করা হয়েছে। পাল আমলে পাণ্ডুলিপির চিত্রগুলিতে দক্ষ শিল্পীর হাতে পরিচয় পাওয়া যায়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে পাল আমলে পাণ্ডুলিপি বা চিত্রগুলিতে দক্ষ শিল্পীর হাতে পরিচয় পাওয়া যায়। মূল চিত্রটি কিন্তু রূপে সমৃদ্ধ ছিল, রঙের ব্যবহারে নানা কৌশল করা হয়েছিল। তবে অজন্তার মতো সুষম রঙের কিন্তু ব্যবহার এতে দেখা যেত। মূল চিত্রটি হচ্ছে রূপে সমৃদ্ধ, যে পাল আমলের পাণ্ডুলিপি যে চিত্রগুলিতে মূল চিত্রটা রূপে সমৃদ্ধ, কিন্তু রঙের ব্যবহারে নানা কৌশল করা হয়েছিল। তবে অজন্তার মতো সুষম রঙের ব্যবহার কিন্তু দেখা যায় না। চিত্রগুলি বর্ডার বা বলি রেখা, কালো বা লাল রঙে আঁকা, সব রেখায় চিত্রিত। ভেতরের চিত্র হচ্ছে মোটা রেখা আঁকায়। তাহলে কি বর্ডার বা যে বাইরে রেখা সেটা কালো বা লাল রঙে আঁকা এবং সব রেখায় চিত্রিত। ভিতরে চিত্র কিন্তু মোটা রেখায় আঁকা আছে। পল্লব এবং চোল যুগের চিত্রকলা কি দেখতে পাচ্ছি? পল্লব যুগের চিত্রকলার কিছু নিদর্শন কিন্তু আমরা পাই। পল্লব রাজ সিংহের রাজত্বকালে কাঞ্চিপুরম এবং পানমালাইতে আমরা কি দেখতে পেয়েছিলাম? তাহলে পল্লব যুগের চিত্রকলার কিছু নিদর্শন আমরা এখানে দেখতে পাই। পল্লব রাজ সিংহে যেটা উল্লেখযোগ্য, রাজসিংহের রাজত্বকালে কাঞ্চিপুরম এবং পানমালাইতে নির্মিত আঙ্গিক গঠনযুক্ত মন্দিরের চিত্রকলা নিদর্শন দেখা যায়। পানমালাই মন্দিরে শিব নৃত্য প্রত্যক্ষ করা পার্বতীর ছবি কিন্তু এখানে অঙ্কিত হয়েছে। এছাড়াও কাঞ্চির কৈলাসনাথ মন্দিরের দেয়ালে প্লাস্টারে সমস্কন্দ এবং ইত্যাদি যে বিষয়টা আমরা দেখতে পাই হচ্ছে, তাহলে কাঞ্চির কৈলাসনাথ মন্দিরের দেওয়ালে প্লাস্টারে সমস্কন্দ অর্থাৎ শিব, উমা ও স্কন্দ বা কার্তিকের চিত্র কিন্তু অঙ্কিত হয়েছে। এইভাবে পল্লব চিত্রকলা এক অনন্য শিল্পকলায় পরিণত হয়ে উঠেছিল। চোল যুগে চিত্রকলার কিন্তু কিছু নিদর্শন আমরা পেয়েছি, যেমন বিজয়ালয় চোলেশ্বর মন্দিরের গায়ে মহাকাল এবং নটরাজ শিবের মন্দির কিন্তু অঙ্কিত, মূর্তি কিন্তু অঙ্কিত আছে। বিজয়ালয় চোলেশ্বর মন্দিরের গায়ে মহাকাল এবং নটরাজ শিবের মূর্তি কিন্তু অঙ্কিত আছে। বৃহদীশ্বর মন্দিরের গায়ে অঙ্কিত ছবিগুলি শিব বিষয়ক, যেমন কৈলাসে শিব, নটরাজ, ত্রিপুরান্তক ইত্যাদি। শিল্পীর কল্পনা শক্তির ঐশ্বর্য চিত্রাঙ্কনে কিন্তু মানে কি শিল্পীর কল্পনা শক্তির যে ঐশ্বর্য সেটাও কিন্তু চিত্রাঙ্কনে ব্যবহার করা হয়েছে। দ্বাদশ ও ত্রয়োদশ শতাব্দীতে পশ্চিম ভারতে গুজরাট, রাজপুতানা ও পশ্চিম মালবে বিশেষত কুচিতে মধ্যযুগীয় চিত্রকলা নিদর্শন কিন্তু পাওয়া গিয়েছিল। গুজরাটের চিত্রশিল্পী অবশ্যই কিন্তু পাণ্ডুলিপিতে চিত্রিত মিনিয়েচার। তাহলে কি গুজরাটের যে চিত্রশিল্প সেগুলোকে কিন্তু মোটামুটি ভাবে আমরা যেটা মুঘল যুগের আমরা মিনিয়েচার পেইন্টিং দেখতে পাই তার সঙ্গে কিন্তু মোটামুটি ভাবে কিছুটা হলেও তুলনা করা যেতে পারে। তাহলে মোটামুটি ভাবে আজকে যে আমরা আলোচনায়
উম, আলোচনার সময় আমরা যেটা যেটা আমরা বলিনি সেটা হচ্ছে যে পাল যুগের যে একটা বৈশিষ্ট্য, তার যে উম, পাল যুগে যেটা আমরা দেখতে পেয়েছিলাম যে ইটের তৈরি কিন্তু স্তূপ দেখা গিয়েছিল, যে কেন্দ্রের যে যেটা আমি বলেছিলাম যে স্তূপগুলোকে একটা উঁচু করার প্রবণতাও দেখা দিত, স্তূপগুলি শিখরের আকৃতির ন্যায় দেখা যেত, বা কেমব্রিজ পাণ্ডুলিপিতে বরেন্দ্রীর মৃগ স্থাপন স্তূপের চিত্রসহ উল্লেখ আছে। পাহাড়পুরে এবং বাঁকুড়ার বহুলারায় ইটের তৈরি কিন্তু স্তূপ দেখা যায়। বর্তমানে ভরতপুরে এক বৌদ্ধ স্তূপের ধ্বংসাবশেষ দেখা গিয়েছিল, এটি ছিল হচ্ছে পঞ্চরথ স্তূপ। তাহলে তাহলে এই যে আমাদের স্থাপত্য ভাস্কর্য এই সময় যে অষ্টম থেকে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত যেটা আমরা আলোচনা করলাম আজকে, তার মধ্যে কিন্তু অনেক রকমের মন্দির শৈলী, নগর, দ্রাবিড়, বেদুন, বেসরা ছাড়াও এই তিনটে প্রধান রীতি ছাড়াও আমরা কিন্তু সর্বত্র ভদ্র এই শৈলীর কিন্তু উল্লেখ পাই। এবং নগর শৈললিপির যে বিশেষ একটা বৈশিষ্ট্য, দ্রাবিড় বা বেসরা যে বৈশিষ্ট্য, সেটাও আমরা এই আলোচনার মধ্যে দেখতে পাই। এছাড়া যেটা দেখা যায় যে যেটা বাংলার সময় আরেকটা যেটা আলোচনা সময় আমার বলা হয়নি, বর্তমানে ভিত্তি বা পাটাতনের প্রত্যেক দিকে কিন্তু পাঁচটা রথ। এই যে পঞ্চরথের যে স্তূপ ছিল, সেই ভিত্তি বা পাটাতনের প্রত্যেকটা দিকে কিন্তু পাঁচটা রথ ছিল। নবম শতকে এটি তৈরি হয়েছিল, নবম শতকে এটি তৈরি হয়। উদন্তপুর সোমপুর বিহারের ভুবন বিখ্যাত স্থাপত্যের কথা জনশ্রুতির মধ্যে কিন্তু বেঁচে আছে। তাহলে উদন্তপুর সোমপুর বিহারের ভুবন বিখ্যাত স্থাপত্যের কথা কিন্তু জনশ্রুতির মধ্যে বেঁচে আছে। তিব্বতে প্রথমে বিহার উদন্তপুর বিহারের স্থাপত্যের আদলে কিন্তু এটা তিব্বতে যে প্রথম বিহারটা তৈরি হয়েছিল সেটা কিন্তু আমাদের এই উদন্তপুর বিহারের স্থাপত্যের আদলে তৈরি করা হয়েছিল। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার বহু বিহার কিন্তু সোমপুরি বিহারের আদলেও তৈরি করা হয়েছে। আর সোমপুরি বিহারের মাঝখানে ছিল প্রাঙ্গণ, এটা একটা বৈশিষ্ট্য, তার চারদিকে সারি সারি ঘর, তাহলে ঘরগুলির সামনে চওড়া বারান্দা। যেমন ওড়িয়া রীতির একটা আমরা উড়িষ্যা রীতি সেটা একটা আলাদা দেখতে পেয়েছিলাম, তেমনি বাংলা রীতির মধ্যে কিন্তু এটা উল্লেখ করা যায়। বিহারটি প্রাঙ্গণের মাঝখানে ছিল উঁচু মন্দির, বিহারটির ক্ষেত্র ছিল 900 বর্গফুট এবং প্রাচীর বেষ্টিত। সম্ভবত বিহারটি ছিল বহুতল বিশিষ্ট। কেন্দ্রীয় মন্দিরের উচ্চতার সঙ্গে সঙ্গতি রেখে এই তলাগুলি তৈরি করা হতো। বিহারের বিভিন্ন তলা এবং কক্ষ থেকে কিন্তু জল নিকাশে, এটা যেটা আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করবো, যেটা গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে এই যে বিহারগুলো আমরা দেখেছিলাম বা পাল সেন যুগে গুপ্ত যুগ ঠিক না, পাল সেন যুগে বিভিন্ন বৌদ্ধ বিহারগুলো আমরা দেখতে পেয়েছিলাম। মানে কেন্দ্র মন্দিরের উচ্চতার সঙ্গে সঙ্গতি রেখে এই তলাগুলি কিন্তু তৈরি করা হয়েছিল। বিহারের বিভিন্ন তলা এবং কক্ষ থেকে জল নিকাশের সুব্যবস্থা ছিল। এতে 180টা কক্ষ ছিল। তাহলে এতে কটা কক্ষ ছিল? এতে 180টা কিন্তু কক্ষ ছিল। মাঝের কক্ষগুলি ছিল বিশাল, অলিন্দের থাম দ্বারা ধরে রাখা হয়েছিল। এইরূপ সারি সারি বিহারটি ছিল বহুতল, এই সারি সারি থাম ছিল, বিহারটি ছিল বহুতল এবং অঙ্ক অঙ্ক মন্দিরটিকে উঁচু প্রাচীর বেষ্টিত করেছিল। এই যে সোমপুরি বিহারের যে বৈশিষ্ট্যটা আমি সর্বোচ্চ বললাম এই কারণে, এটা আলোচনা মাঝখানে কোনো বলা হয়নি। তাহলে সোমপুরি বিহারের কিন্তু একটা আলাদা নিজস্ব বৈশিষ্ট্য ছিল, যেমন ভুবনেশ্বর লিঙ্গরাজের মন্দিরের বৈশিষ্ট্য। মোটামুটি ভাবে আজকে যেটা আমরা আলোচনায় দেখলাম যে অষ্টম থেকে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত স্থাপত্য ভাস্কর্য এবং চিত্রকলা। আশা করি আজকে আলোচনা সবারই বোধগম্য হয়েছে। পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসে আলোচনা করব। নমস্কার।